कट 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 कट। अरे गाइस गाइस गाइस, ये भी कोई लड़ने की जगह है? Once more, once more, once more. Stupid, stupid. হলিউড ভাবে আমি দেব, বলিউড ভাবে আমি। সৌরভ গাঙ্গুলি আড়ালে থাকেন, হাসেন এম এস ধোনি। কি করে হলো শুভ যে আমাদের বলিউডের রিসেন্ট যে সিনেমাগুলো আসছে তার চাইতেও একটা অ্যাড, একটা 2-2.5 মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট কি করে বেটার হয়ে গেল ভাই? বেটার স্টোরি টেলিং, বেটার সিনেমাটোগ্রাফি যেগুলো নিয়ে আমরা বলি। অ্যান্ড কি করে আমাদের এই দুর্দশা হলো যেখানে ফাইনালি বাঙালিকে কোথায় সিনেমার রিভিউ করবে তা না, মিকি 17-এর রিভিউ না করে আমরা একটা অ্যাডের রিভিউ করতে বসলাম। কি যুগ এলো শুভ, হঠাৎ কি চেঞ্জ হয়ে গেল বলতো? তো ব্যাপারটা হচ্ছে মানে এই যে চেঞ্জটা ফট করে দেখছি, ফার্স্ট এফেক্ট অফ দিস চেঞ্জ সেটা হচ্ছে সিকান্দার। আমাদের ভাইজানের এত বড় সিনেমা আসছে, একটার পর একটা গান ছাড়ছে, একটার পর একটা এই ছাড়ছে, লিটারালি তার কোনো হাইপ নেই। এবং আইরনিক্যালি যেই অ্যাডটার ব্যাপারে আমরা এখন কথা বলতে চলেছি, সেম দিনে সিকান্দারের নতুন গান এসছে, পুরো হাইপ খেয়ে নিয়ে বেরিয়ে গেছে। এত বড় হচ্ছে এফেক্ট। And the reason is one, only one. And the reason is সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো ঠিক আছে, এইসব কথা বলিস না ভাই। প্রথমেই মানে কোনো মেয়েরা যদি এখনই দেখতে আসে, এক্ষুনি বলতে গেলে ক্যান্সেল হয়ে বেরিয়ে যাবে, আনসাবস্ক্রাইব ডিসলাইক করে চলে যাবে। সেটা হচ্ছে আবার হয়তো এই বছরের শেষ তার আইপিএল, সেটা হচ্ছে থালা ধোনি। मैं आखिरी बार आया हूँ। ভাই কি দেখলাম অ্যাডটা, খুব খুব সুন্দর হয়েছে। মানে এত সুন্দর একটা স্টোরি টেলিং, আমিরের যে ইগোটা, হ্যাঁ, ফলস সেন্স অফ ইগো যেটা দেখিয়েছে হাইটেন করে, খুব একটা জেনুইন হাসি ঠাট্টার যে অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পেরেছে না ভাই। কমেডি তো এটাই না, যে রিয়ালিটিটাকে একটু হাইটেন করে দেখানো এবং একটা সিচুয়েশন ক্রিয়েট করা। এবং ওই যে রণবীর সিং আর রণবীর কাপুরের মধ্যে যে কনফিউশন, যেটা আমাদেরও মাঝে মধ্যে হয়ে যেতেই পারে, সেই রকম তো সেইটার উপর তৈরি করেছে। কিন্তু মানে সঙ্গে আরেকটা যেটা এখন আমাদের হিট হলো, অবভিয়াসলি তুই দেখতে পেলি যে অনেকদিন ধরে খবর ছিল সৌরভ গাঙ্গুলি অভিনয়ে ডেবিউ করছেন। আমরা তো লাইক যে সৌরভ গাঙ্গুলি অভিনয়ে ডেবিউ করছে, তো সৌরভ গাঙ্গুলি তো চিরকালের অভিনেতা। যাই হোক, নো গ্রেগ চ্যাপেল ওয়াজ হার্ট, কন্টিনিউ। সৌরভ গাঙ্গুলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে একবার করে কনভিন্স করে দিয়েছিল যে ও তাদের হয়ে ভোটে লড়ছে। ইচ্ছে ভালো অ্যাক্টিং কোথায় ভাবি। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, ব্যাপারটা হচ্ছে তো সৌরভ গাঙ্গুলি যেটা লাস্ট অব্দি বেরোলো, যেটা আমরা ভেবেছিলাম সবাই যে প্রমোশন, ওটা বেরোলো অ্যাকচুয়ালি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা নিয়ে আমাদের কিছু ভিডিও করার ইচ্ছে আছে অলরেডি। তো সেটা নিয়ে সৌরভ গাঙ্গুলির বেশ সুন্দর একখানা অ্যাড বেরিয়েছে, যেটা মানে সৌরভ গাঙ্গুলি মানে ক্রিঞ্জ হিসেবে দেখানো হয়েছে পুরো জিনিসটাকে। অ্যান্ড লাস্ট অব্দি দেখাচ্ছে যে অ্যাক্টিংটা এত ভালো হচ্ছে না, তাহলে স্যার আপনি প্রমোশন করবেন। তো খুব সুন্দর। তো এই যে এখন এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, এরকম ক্রিয়েটিভ একটা এসেছে, মোস্টলি ধর এআইবি, তন্ময় ভট্ট অ্যান্ড অল, এরা যে একটা শুরু করেছিল জিনিসটা, হ্যাঁ, এই ধরনের ক্রিয়েটিভ মার্কেটিং এইসব এগুলো, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিলস, ইনস্টা রিলসের যে জেনারেশন, তাদের হাত ধরে এটা একদম পিক ইয়েতে এসেছে। ঠিক আছে, তো এখনকার অ্যাড গুলোকে অ্যাড মনে হয় না, মনে হয় যেন একটা 1-1.5 মিনিটের রিল। তো এই জিনিসটা কি মানে নতুন, তোর কি মনে হয়? দেখ, প্রথম কথা এই জিনিসগুলো সেই একটু বলতে গেলে নতুন না পুরনো সেই বিষয়ে জানতে গেলে তার আগে এই জিনিসটা বুঝতে হবে যে এই জিনিসগুলো কেন আমাদের অ্যাট্রাক্ট করছে। প্রথম কথা হচ্ছে এখন কিন্তু মানে ওই যুগটা নেই যেখানে মানে আমরাও হয়তো ছোটবেলা যে সময় দেয়ার ওয়াজ আ বিগ স্ক্রিনের একটা অ্যাক্টরকে বিগ স্ক্রিনে দেখার একটা আলাদা মজা ছিল। এখন বিকজ অফ সোশ্যাল মিডিয়া এভরিথিং হ্যাজ বিকাম মেটা, যেটা আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। মানে যখন এমসিইউতে আমরা নিজেরা দেখি কোনো মেটা কমেন্ট্রি হচ্ছে সোসাইটির ব্যাপারে হোক, বা এমসিইউ নিজে, যেটা মানে ডেডপুল অ্যান্ড উলভারিন সাকসেস, এত বড় সাকসেস হওয়ার একটা বিশাল বড় কারণ। সো এই অ্যাডসগুলো তুই যদি প্রতিটা অ্যাডস দেখিস, খুব মেটা কমেন্ট্রি, যেটা মানে রিয়েল এবং রিল লাইফকে বলতে গেলে পুরো একসাথে করে দিচ্ছে। তারপরে স্পোর্টস এবং স্পোর্টসের ভেতরে যে অরিজিনাল জিনিসটা ঘটছে সেইটাকে একটা অ্যাড হিসাবে চালিয়ে দিচ্ছে। এবার
এই জিনিসটা কিন্তু উত্থানটা কিন্তু আজকে থেকে না, যদি একটু হিস্ট্রি দিয়ে জানা যায়, আমাদের এই যে অ্যাডস এত এখন হিট হচ্ছে, এত এক্সপোজার আমাদের, বাট ইন্ডিয়ার যখন গ্লোবাল রেভলিউশন হয়েছিল যেই সময়টা, মানে আমাদের ইকোনমি খুলে গেছিল আর্লি 90s, তুই যদি একটু হিস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখিস সেই সময়টা দেখতে পারবি যে আমরা যখন ছোটবেলা দেখছি আস্তে আস্তে প্রতিজনের আস্তে আস্তে বাড়িতে শক্তিমান দেখছি, আমাদের ঘরে নানান লোকের বাড়িতে টিভি অ্যান্ড অল দ্যাট। তার আগে যেরকম সবার বাড়িতে টিভি ছিল না, এত বেশি ব্র্যান্ডসও কিন্তু ছিল না ইন্ডিয়াতে। 1991-এ যখন ফার্স্ট গ্লোবাল ইকোনমি আমাদের খুলে গেল, অন্য কোম্পানিরা আমাদের ইন্ডিয়াতে এসে তাদের অফিসের সেট আপ করতে পারলো। এবার তাতে একটা নতুন একটা সেন্সিবিলিটি আসলো। আমার এখনো মনে আছে ভাই, আমি জানি না তুই সেই সময়টা কতটুকু ক্রিকেট ফলো করতিস, আমি নিজে 4 বছরের বাচ্চা ছিলাম, বাট 1999 সালের ওয়ার্ল্ড কাপে, জাস্ট ওয়ার্ল্ড কাপের আগে পেপসির একটা বিরাট বড় এড এসেছিল, সেটাতে শাহরুখ খান এবং সচিন তেন্ডুলকর একসাথে, এবং আমার মনে আছে, তুই এখনো চাইলে আমাদের দর্শকরা অনেকে হয়তো রিলেট করতে পারবে, ওই অ্যাডস গুলো অনেক সময় মানে ইউটিউব এরকম ফিডে আসে যে সচিন বলতে মানে শাহরুখ ইন্ডিয়ান টিমের ড্রেসিং রুমে সচিন সেজে ঢুকতে চাইছে। ভাই ইট ওয়াজ সো ফানি সেই সময়টা দাঁড়িয়ে। এবং তার সাথে ব্যাপারটা কি হয়েছিল বলতো, যেহেতু সেই সময়টা শাহরুখ খান অ্যান্ড সচিন তেন্ডুলকর, আমরা সচিনের পডকাস্ট আগে একটা করেছি, সেখানে ডিটেল ভাবে ডিসকাস করেছি কিভাবে সচিন 90s আর আর্লি 2000s মানে লিটারালি হি ওয়াজ দ্য পোস্টার বয় অফ ইন্ডিয়া। অত দুজন একটা পপুলার নামকে যখন সেই সময়টা নিচ্ছ, ইট বিকেম আ ম্যাসিভ রিচ। সো এইখান থেকে মোটামুটি এই অ্যাডস এর পপুলারিটি গুলো আসতে শুরু করেছে। সেই সময়টা দূরদর্শন ছিল যাকে বলে। দেখ তাছাড়া মানে এইটা ছাড়াও ইয়ে তো ছিল, সেই আমির খানের অ্যাডটা মনে আছে, বুঝে তেরে বাপ কিতনে 5। তো আমির খানও বেশ ক্রিয়েটিভ অ্যাড গুলো করতো। আমির খানের ওই অ্যাডটা মনে পড়ে, আমি বলছি কোকা কোলার একটা বাঙালি বাবু সেজেছিল এরকম, বলতে গেলে ধুতি ফুতি পরে এরকম বড় বড় ওই মঙ্গল পান্ডে বেরোনোর সময়, আমার এখনো মনে আছে, হেভি লেগেছিল ভাই। খুব 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 ক্রিয়েটিভ ইয়ে হতো। এবং বিশ্বাস কর, আমি না ছোট থেকে ফিল করি, আমি বাড়িতে বলতাম যখন কেউ আমাকে জিজ্ঞেস করতো যে সবচেয়ে কঠিন কাজ কি মনে হয়, ঠিক আছে, আমার মনে হয় যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ক্রিয়েটিভলি স্পিকিং সবচাইতে কঠিন কাজ দুনিয়ার। ঠিক আছে, তোকে একটা টাইম ফ্রেম বলে দেবে যে এই 30 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে তোকে এই মেসেজটা দিতে হবে, এই অ্যাক্টরদের নিয়ে এই অ্যাক্টর এতটা কথা বলবে, এই অ্যাক্টর অমুক দিনে এতক্ষণ উপস্থিত থাকবে, অ্যাকচুয়ালি এদিক ওদিক খাওয়া যাবে না। অ্যান্ড তার মধ্যে ইউ হ্যাভ টু ডেলিভার সামথিং যেটা ফার্স্ট সেকেন্ড থেকে অডিয়েন্সের ইয়ে ক্যাপচার করবে, অ্যাটেনশন ক্যাপচার করবে, যেটা মানে আনবিলিভেবল প্রেশার ভাই। বাট এই যেখানে প্রেশার থাকে সেখানে সেই প্রেশারের পরে অপরচুনিটিসও থাকে। সেই আসল অপরচুনিটি নিয়ে এসেছিল আমি বলবো 2008 সালে যখন আইপিএল এলো। হ্যাঁ, আইএসএল এর না কি আইসিএল এর অ্যান্সার হিসেবে শুরু হয়েছিল আইপিএল, বোর্ড থেকে করালো। হ্যাঁ, আমার এখন মনে আছে। তো প্রত্যেকটা টিম, মানে তার আগে আমরা কি জানি যে ইন্ডিয়া টিমের স্পন্সর সাহারাকে আমরা ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট করতাম। সেখান থেকে দেখলাম যে সেই ব্যাপার নিয়ে আর বলে লাভ নেই, হয়তো কত কিছু ফাইন। হ্যাঁ, তো সেখান থেকে যেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জার্সিতে আলাদা আলাদা টিমের মেইন স্পন্সর। হ্যাঁ, কারো নোকিয়া, কারোর তখন স্যামসাং বা আমাদের আরসিবির, যাই হোক। তো এনিওয়ে, হ্যাঁ, তো ওই রকম আলাদা আলাদা ইয়ে দেখতে পেলাম। এবং শুধুমাত্র এই ধরনের কিট স্পন্সর বা মেইন স্পন্সরে নিয়ে আসেনি, আইপিএল ছিল একটা মানে সেই মুহূর্তে থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। জাস্ট ইন্ডিয়া দেখিয়েছে ভাই মার্কেটিং কি করে করতে হয় আইপিএল এর ইয়েতে, যেটার আমরা এখন পিকে আছি। আমরা যেমন সেই টেক ইউটিউবারদের তুই শুনবি যে বলে ওরা স্মার্টফোন গুলো খুব বেশি আর চেঞ্জ হচ্ছে না, কারণ স্মার্টফোন রীতিমতো নিজের পিকে চলে গেছে। হ্যাঁ, এটা স্যাচুরেশন চলে আসছে মার্কেটে। হ্যাঁ, জাস্ট 1% 2% করে প্রত্যেক বছরে উন্নতি হচ্ছে এরকম। অফকোর্স, তারপরে আইফোন ওনার্স সেটা আরো বেটার বুঝতে পারবে। হোয়াটএভার। তো এরপর সেই সেম জিনিসটা আমি ফিল করি যে অ্যাডভার্টাইজমেন্ট আর আইপিএল নিয়ে আমরা কারেন্টলি আছি। এতটা সেলফ অ্যাওয়্যার, এতটা সিনেম্যাটিক, এতটা এক্সপেন্সিভ, এবং এই এতটা ওপেন মাইন্ডেড ব্যাপারটা যেটা এনে তুই ভাবা যায় ধোনি হেঁটে যাচ্ছে বলে যে কোয়েল গান্ডালি। তুই যদি অরিজিনটা ভাবিস যে কেন ধোনি সিটি মারতে মারতে বলে যে কোয়েল বলছে,
ওই অদ্ভুত মালটা মানে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গানটা করেছিল। মানে যে কোনোদিনও ফিল্ডে কোনোদিনও তাকে একটা বিশাল এন্টারটেনমেন্ট খুব একটা দেখা যায়, ধোনি ইজ স্টিল আ মিস্ট্রি। মানে এটা সবচেয়ে বেশি অবাক লাগে যে ধোনিকে মনে হয় সবচেয়ে বেশি বলতে গেলে এক্সপ্রেসিভ আমরা ওর অ্যাডস গুলোতে দেখতে পাই। হার্ষা ভোগলে যে কমেন্ট্রিতে এত বছর ধরে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রতিটা প্লেয়ারদের সাথে মোটামুটি একটা বন্ধুত্ব, সে নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে আই ডোন্ট নো ধোনি ফ্রম অ্যাজ আ পার্সন, আমি সারাজীবনে মাত্র একবার দেখেছি। সেখানে ধোনি যখন বলে যে কোয়াল নাচছে, আর এখন লিটারেলি মানে হি ইজ রাইট নাও অ্যানিমাল পার্কের সেকেন্ড পার্টের জন্য হয়তো ইন্টারভিউ দেবে, এরকম হচ্ছে ব্যাপার। ভাই কি এক্সপ্রেশন! এবার এইটা চাইতো বেশি হলো রিসেন্ট যেটা হলো পান্থার গাভাস্কারের ব্যাপারটা, তুই বল। স্টুপিড 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 মানে জিনিসটা হয়েছে সেটাই আমি অতটা ব্যাফাল্ড নই, আমি যতটা ব্যাফাল্ড যতটা তাড়াতাড়ি হয়েছে। ভাই এটা লিটারালি ডিসেম্বরের লাস্টের কথা বলছি আমরা, বা জানুয়ারির ফার্স্টে, এটা মার্চ। মানে ওরা ওই ওখানেই ধরে নে তোর 1-1.5 মাসের মধ্যেই পুরো কনসেপ্টটা রেডি করে নিয়েছিল, অ্যান্ড শুট ফুট সব রেডি হয়ে গেছিল। না না, এই জিনিসটা আরো হয়েছে বলছি আমি কেন, বিকজ ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে তুই এক্ষুনি বললি না আইপিএল এর একটা এত বড় ইম্প্যাক্ট, আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি। তুই দেখবি কিছু কিছু অ্যাডস, যেরকম ভোডাফোন জুজুস, এই যে জুজুস যে ক্যারেক্টার, এই অ্যাডস গুলোকে সারা বছর দেখতে পারিস কি? পারবি না। আইপিএল যখন আসবে সেই সময়টা আসবে। সো আমাদের যেরকম হয় না একটা নর্মাল কর্পোরেট এমপ্লয়িজদের হোক বা তোদের ধরো অন্যরকম, মানে প্রতি সেক্টরে হয় যে একটা সময় হয় যে সময়টা বিশাল প্রেশার আসে, দ্যাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইউ হ্যাভ টু ডেলিভার। আমার যতদূর মনে হয়, আমি তো আর অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি না বা খুব একটা তাদের সাথে খুব একটা মেলামেশা নেই, বাট হোয়াট আই থিঙ্ক ইজ বিকজ তারা জানে যে আইপিএল ইজ দ্য মেইন থিং। এভরি কোম্পানি, এই যে গো আইবিপো যে একটা করেছে গাভাস্কার এবং মানে ঋষভ পান্তের সাথে, তাদের এই ডেডলাইনটাই ছিল যে এখন সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে কিন্তু খুব মিমস হচ্ছে, এই সময়টাতেই আমাদের রিলিজ করতে হয়, বিকজ আইপিএল এর সময় এই অ্যাডটা আসবে এবং ইট উইল গ্যাভ হিউজ আইবলস যাকে বলে, সেই জিনিসটা প্রতি বছর আমরা দেখি। মানে এটা তো আছে, আইপিএল যে ইম্প্যাক্টটা করে দিয়ে গেছে সেটা তো জাস্ট জেনুইনলি কিছু বলার নেই। এর পরেও ধর সেটা ছাড়াও মানে বছরের থ্রু আউট, তুই যেমন বললি যে আইপিএল এর সময় ছাড়াও অন্যান্য অ্যাডগুলো বিরাট চলে, যেমন আলিয়া ভাট আর রণবীর সিং এর যে মেক মাই ট্রিপের অ্যাডগুলো, ভাই দারুণ দারুণ, মানে কি সুন্দর কমেডি। ভাই এই ধরনের কমেডি সিনেমা কেন বানায় না? আরে শুধু কি তাই, দাঁড়া আরো বলছি তোর, আমাদের জনি সিনস হু ইজ দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর এভার, হি ক্যান বি আ প্লাম্বার, হি ক্যান বি পারসন ব্রো, ভার্সেটাইল পারসন ইন ভার্সেটাইল পজিশনস, ভেরিয়াস পজিশনস, ইন ভেরিয়াস পজিশনস। এবার ব্যাপারটা হচ্ছে সালা কই না দিয়ে দেয়, অ্যাডাল্ট রেটেড না দিয়ে দেয় ভিডিওটা। সো এনিওয়ে ব্যাপারটা হচ্ছে ওইটাতে যে একটা মেন সেক্সুয়াল প্রোডাক্টের একটা যে অ্যাডস দিয়েছিল, প্রথম তুই যখন ভিডিওটা যখন শুরু করবি, মানে যখন ওই অ্যাডটা দেখবি তখন খুব ক্রিঞ্জ লাগবে, পরে যখন দেখবি তখন দেখবি বিকজ আমাদের ইন্ডিয়াতে মানে সেক্সুয়াল অ্যাওয়ারনেস বা সেক্স এডুকেশনের এমনিতেই অভাব। তোমাকে যদি ভারতীয় লোকদের কিছু বোঝা যায়, তোমাকে সেটা কোয়ার্কি সেন্স অফ হিউমার দিয়ে বোঝা যায়, মাথায় হাতুড়ি মেরে হবে না। মানে আমরা প্রতি বছর তো দেখি দিওয়ালির সময় কত বড় বড় হ্যাজ নামায় আমাদের প্রিয়াঙ্কা চোপড়া, কাশি হচ্ছে, এই হচ্ছে, কিছু হয়? কিচ্ছু হয় না। সেখানে তুমি যদি কোয়ার্কি ভাবে দেখাও, মানুষের দেখবে এবং অ্যাটলিস্ট 100 জনের মধ্যে অ্যাটলিস্ট 2 জন একটু ভাববে ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য। সো এই জিনিসটা তো হয়ই লিটারেলি। এবং দেখ মানে अगेन তুই যেটা বললি এটার সাথেও কিন্তু তন্ময় ভাটি যুক্ত ছিল, মানে হেভি ক্রিয়েটিভ জিনিয়াস লোক, যতই মানুষকে খিস্তা কে করুক, মানে উই আর হিউজ ফ্যানস অফ তন্ময় ভাট এন্ড পুরো এআইবি গ্যাং এর, মানে যাকে বলে দারুণ সেন্স অফ হিউমার। আচ্ছা তুই ভাব না, শাহরুখ খান যখন জওয়ান এত বড় হিট গেল, জওয়ানের পর কি করেছিল রুঙ্গা স্টিল, আমরা রুঙ্গা এই ব্র্যান্ডটার কোনোদিন নাম শুনেছি? কোনোদিনও শুনিনি জীবনে, আমি কোনোদিনও শুনিনি ভাই। সেই রুঙ্গা স্টিল কোথা দিয়ে আসলো? এবং তারা রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহরুখ খানকে ওই জওয়ানের ওই মেট্রো সিকোয়েন্সটাকে লিটারালি রিক্রিয়েট করে দিয়েছে। আমরা অ্যাসোসিয়েট ফটোজ এখানে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখতে পারবেন। মানে কি লেভেলের প্রোডাকশন কোয়ালিটি ভাই! এই জিনিসটা কেন হয়, আমি একটা জিনিস আমার মনে হয়েছে, এই জিনিসগুলো আরো হয় কেন, বিকজ এখানে বেশি ক্রিয়েটিভ ফ্রিডম পায় এরা খুব দারুণ ভাবে ক্রিয়েটিভ ফ্রিডম পায়। এবং মানে ক্রিয়েটিভ ফ্রিডমটা তো অবশ্যই আছে, বাট তারপরেও এদের পুরো জাস্ট যে এক্সিকিউশনটা,
তারিফ করতে হয় ভাই। আগের বছর মনে আছে, আমি তো রীতিমতো কনভিন্সড হয়ে গেছিলাম ড্রিম 11 এর একটা দেখে যে 3 Idiots 2 আসতে চলেছে। মানে আমাদের সিনেফিল সৌরভ, সে আগের বছর আমার এখনো মনে আছে IPL এর আগে একটা পোস্ট যেখানে আমির খান, মাধবন আর শর্মন যোশী কামিং টুগেদার এরকম টাইপের একটা, মানে ওই বলিউডের যেসব ওই পিঙ্ক ভিলা টাইপের এইসব পোর্টালে একটা কিছু একটা দিয়েছে। সে সৌরভ আমাকে ট্যাগ করে বলছে ভাই দেখ 3 Idiots Part 2 আসছে এই সেই। আমি তখনই ওকে বলেছিলাম যে ভাই এটা কিন্তু কোন একটা অ্যাড হবে। যাই হোক, ইউ আর রাইট, যদিও 3 Idiots 2 ইজ অলওয়েজ ওয়েলকাম। কি রকম আর সেই অদ্ভুত নামটা লাগে না, 3 Idiots 2। এটা সেই তোর আমরা ছোটবেলায় একটা কমন জোক ছিল যে রাওয়ানের যদি কোনোদিন Part 2 বেরোয় সেটার কি নাম হবে, Ra1 2, Ra2। আচ্ছা, স্পিকিং অফ জোকস, বিফোর উই গো ইনটু আ মোর সিরিয়াস সাবজেক্ট, আজকে একটা রিল দেখছিলাম, সেই রিলটার যে ট্রান্সক্রিপ্টটা আমি লিখে রেখেছি, রিলটা হেভি, একটু শোন, আমাদের অডিয়েন্সদের একটু শুনতে বলছি। अमिताभ बच्चन भी वहां गजब आदमी थे। पहले केबीसी में रुपया जीतने के लिए कहते हैं, फिर कल्याण ज्वेलर्स से सोना खरीदने के लिए कहते हैं, फिर मुथूट फाइनेंस से सोना गिरवी रखकर पैसा कर्ज लेने के लिए कहते हैं, और आखिर में जब कर्ज का इंटरेस्ट इतना बढ़ने लगता है तब टेंशन मिटाने के लिए नवरत्न तेल लगाने के लिए कहते हैं। এবং সেখানেই শেষ হচ্ছে না, শেষ পয়েন্ট হচ্ছে और जब तेल कपड़ों में गिर जाए तब घड़ी डिटर्जेंट से धोने के लिए कहते हैं। মানে রামাদীপ সিং বলেছিল না, जब तक सिनेमा है आदमी चुतिया बनते रहेंगे। আলাদাই কিচ্ছু করার নেই। তো দেখ, এখানে একটা কোয়েশ্চেন তো খুব ইজিলি উঠে আসছে, দেখ যে এই অ্যাড গুলো এত কেন ভালো হচ্ছে, এইসবের বাইরেও আমরা সবকিছুর সাথে সিনেমাকে রিলেট করার চেষ্টা করি, বা খেলাধুলোকে আমাদের রিলিজিয়ন বলতে বেসিক্যালি ওই দুটোই। তো সেক্ষেত্রে মানে কেন, ঠিক কি কারণে এই অ্যাডগুলোকে আমাদের বেশি ক্যাপটিভেটিং মনে হচ্ছে, আমাদের মানে $multi-million খরচা করার সিনেমা, তার গ্রাফিক্স এইগুলো চাইতে। মানে তুই জাস্ট ভাব না, এই যে ড্রিম 11 যেটা রিসেন্ট যেটা হলো, কত সিম্পল প্রেমিস, মানে একটা পার্টিতে গেট টুগেদার, সেখানে ক্রিকেটার গুলো জাস্ট অবজার্ভ করছে মোস্টলি, অ্যান্ড অ্যাক্টর গুলো নিজেদের মধ্যে বাওয়াল করছে, ঠিক আছে। তো একটা খুব সিম্পল জিনিস, জাস্ট একটা রিয়ালিটিকে হাইটেন করে দেখিয়ে সেটার মধ্যে একটা কমিক তৈরি করলো। এই জিনিসগুলো মানে বলিউড কেন করতে পারছে না? দেখ, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা দেখি না দেখি, আমাদের অডিয়েন্সরা দেখুক না দেখুক, মানে যারা আই এম গেসিং যে যারা এই আমাদের পডকাস্ট চ্যানেলস দেখে, খুব পডকাস্ট কনজিউম করে, 17, 18, 20, 25 মিনিটের ভিডিও, তারা মেবি হয়তো শর্টস বা রিলসের খুব একটা অডিয়েন্স না, দুটোর অডিয়েন্স কিন্তু আলাদা। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, যেরকম একটা কথা আছে না, যে সিনেমাস লেন্থ মানে কতটা রান টাইম, দ্যাট ইজ নেভার আ পারফেক্ট থিং। সেটা একটা সিনেমা 3 ঘন্টা থেকেও বলতে গেলে হয়তো কিছুই হয়তো তোমার মনে হবে না, এবং ইট ইজ অ্যাজ সুইফট অ্যাজ পসিবল। সেরকমই একটা সিনেমা 1 ঘন্টার হলেও তোমার খুব স্ট্রেচ মনে হতে পারে। সেরকমই এখন তুই কিছু কিছু দেখবি, যেরকম ইনস্টাগ্রাম খুললেই নানান রকম রিলস আসে, সেটার ব্যাপারে আর কথা বললাম না, সবাই জানে, ঠিক আছে। মানে আধা পর্নহাব এখন ইনস্টাগ্রামেই এসে গেছে, ঠিক আছে, হোয়াট এভার। এবার ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রামের মতন প্ল্যাটফর্মে কিন্তু আমরা এই জিনিসটাও দেখি যে 1 মিনিটের মধ্যে কত সুন্দর সুন্দর ক্রিয়েটাররা কি দারুণ দারুণ ক্রিয়েটিভিটি বানায়, দারুণ। এবং এই যে ক্রিয়েটার্সরা, তারাও কিন্তু আস্তে আস্তে অ্যাডভার্টাইজিং এজেন্সি এইগুলোর মধ্যে ঢুকছে, ক্রিয়েটিভ ফিল্ডে ঢুকছে। সো এই সেন্সিবিলিটিটা যে কুইক 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে একটা কুইক হিউমার তৈরি করা, এই জিনিসটা কিন্তু খুব এসছে এখনকার দিনে, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো সেই জন্য সেন্সিবিলিটিটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, একটা জিনিস আমি যেটা তোকে এই ব্যাপারে আগে আমি তোকে ডিসকাস করিনি, আমার ফট করে আমি ভাবলাম, তুই একটা জিনিস কি রিয়েলাইজ করিস, মেকিং অ্যান অ্যাড রাইট নাও অ্যান্ড মার্কেটিং ইট রাইট নাও ইজ ইজিয়ার দ্যান দোজ ওল্ড ডেজ যখন ইন্টারনেট ছিল না। আমি কেন বলছি, আমি একদম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যখন ইন্টারনেটের খুব একটা বারবারন্ত ছিল না, তখন তুমি একটা কার জন্য বানাচ্ছ, টিভির জন্য বানাচ্ছ, কারেক্ট। টিভিতে অডিয়েন্স কি দেখছে, অডিয়েন্সের কিন্তু সেটার কোনো অপশন নেই, যেটা টিভিতে আসছে সে সেটা দেখছে, কারেক্ট। এখন অডিয়েন্স ইজ অলমোস্ট ওয়ার্কিং অ্যাজ আ মার্কেটিং এজেন্সি ফর দিস অ্যাড ক্যাম্পেইনস। মানে এই যে অ্যাডস গুলো আসে, সেটা কটা তুই টিভিতে দেখতে পারি তার আমার সন্দেহ আছে, কিন্তু যখন ইউটিউবে একটা জিনিস ভাইরাল হয়, আমি তুই আমাদের বন্ধুরা সব সেটা শেয়ার করছে,
ইনডাইরেক্টলি আমরা কিন্তু ওই কোম্পানির হয়ে মার্কেটিং করে দিচ্ছি, ওই অ্যাডটাকে, ওই ব্র্যান্ডটাকে আরো 3 জনের কাছে প্রচার করার। আগে সেই জিনিসটা হতো না। আগে কি হতো, অ্যাডস তুমি শুট করলে টিভি চ্যানেলের কাছে বেচে দিলে, টিভি চ্যানেল যখন ইচ্ছা সেই অ্যাডটাকে স্লটে ভাগ করতো। এখন রাইট নাও অডিয়েন্সই তো লিটারালি সেটাকে মার্কেট করে দিচ্ছে, এবং আপলোডিং ইট অন ইউটিউব ডাজন্ট টেক আ সিঙ্গেল পিস অফ মানি, 1 টাকাও লাগে না তোমাকে। এই জন্য ইউ হ্যাভ গট মোর ক্রিয়েটিভ ফ্রিডম। তার উপরে তুমি বেশি টাকা ইনভেস্ট করতে পারো জিনিসটার প্রোডাকশন কোয়ালিটি এবং স্কেল বাড়ানোর জন্য, যেটা আগে হতো না। ইনডাইরেক্টলি আমরা কিন্তু মার্কেট করে দিচ্ছি লিটারালি, যাকে বলে মানে ডোনাল্ড ট্রাম্পের যেরকম ছিল যে অডিয়েন্সরাই লিটারালি তার হয়ে মার্কেটিং করে দিচ্ছে। আই নো ইটস আ ব্যাড এক্সাম্পল, বাট দ্যাটস দ্য থিং। ये नहीं बोलना था। কি অবস্থা না, বাট মানে পুরো অ্যাড গুলো এত ওয়েল থট আউট এখন বানানো হয়, এত ওয়েল প্ল্যান্ড, এত ক্রিয়েটিভ, এবং দে নো এক্স্যাক্টলি হোয়াট দে আর ডুইং। যে জিনিসটা মানে আমরা হার্ডলি কোনো বলিউডের সিনেমাকে নিয়ে বলতে পারি। অ্যান্ড বলিউডে সবসময় কি থাকে বল না, দেখ একটা হচ্ছে তোকে এই যে আমরা একটু আগে বললাম না যে রিয়ালিটিটাকে একটু হাইটেন করে একটা কমিক ইয়ে তৈরি করা হচ্ছে, অ্যাসপেক্ট তৈরি করা হচ্ছে। বলিউডে কি করে, সবকটা সিনেমায় এখন বলছে লার্জার দেন লাইফ হবো, সেটা তো হয় না, ঠিক আছে? মানে একটা বড় সিনেমা বানানো এবং সেটাকে সাকসেসফুল করা, ইটস মানে ক্যাপচারিং আ লাইটনিং ইন আ বটল, সেটা তো বছরে বছরে 50 বার করে হবে না। দেখ এখন না টেমপ্লেট ফিল্ম মেকিং হয়ে গেছে, এখন খুব বেশি টেমপ্লেট ফিল্ম মেকিং হয়ে গেছে। মানে দেখ এইটার বলিউডকেও পুরো দোষ দিয়ে লাভ নেই। আমরা বলিউডকে সবসময় বলতে গেলে খিস্তাই কেন, কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের এক্সপোজার উইথ বলিউড ইজ মোর, ঠিক আছে? সাউথও যে বিশাল বড় কিছু হেভি করে দিচ্ছে তা না, মাঝখানে একটা মহারাজের মতন সিনেমা আসে, সেটা একটা ভালো হাইপ পায়, বা সেখানে মানুষের মনে হয় যে সাউথ বিশাল হেভি সিনেমা বানাচ্ছে, না তা না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এভরি ফিল্ম ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মার্কেট ফোর্সেস। মানুষে কতটা দেখতে যাবে, কতটা হিট করছে। তুমি যতই ক্রিয়েটিভিটির বলতে গেলে হ্যাজ দিতে থাকো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই জিনিসটা যদি মানুষে বক্স অফিস রিটার্ন দিয়ে না দেয়, তাহলে মানুষে সেটা বানাবে না। মানে আমরা নিজেরাই দেখেছি, পাঠান হিট হলো, ওরকম টাইপের টেমপ্লেট ফিল্ম মেকিং শুরু হয়ে যাচ্ছে। ইউনিভার্স, সবাই ইউনিভার্স বানাচ্ছে, সবাই সেম বানাচ্ছে। কেন বানাচ্ছে? সবাই হরর কমেডি বানাচ্ছে। কেন বানাচ্ছে? বিকজ মানুষ ওটা দেখতে যাচ্ছে। প্রবলেমটা তাতে কি হচ্ছে, সেখানে যে ক্রিয়েটিভ ভয়েসেস, যারা আগে সুন্দর স্ক্রিপ্ট লিখতো তাদের আর ভয়েস থাকছে না। মানে তারা যদি একটা সুন্দর জিনিস কোয়ার্কি ভাবে লেখেও, প্রডিউসার বলছে যে না এইটা আমরা অডিয়েন্সকে ট্রাস্ট করি না, অডিয়েন্স এটা দেখবে না। এই যে দেখবে না, কি দেখবে না, এই জিনিসটা ট্রাস্টটা না এখন প্রডিউসারদের মধ্যে নেই। সেই জিনিসটাকে গ্রিন লিট করে না, ব্যাস টেমপ্লেট ফিল্ম মেকিং যাকে বলে। দেখ তুই যেটা বললি এটা না বেসিক্যালি সেই ওই আর্গুমেন্টটাই হয়ে গেল যে ডিম আগে না মুরগি আগে। হ্যাঁ, অডিয়েন্স দেখে না বলে প্রডিউসার বানায় না, নাকি প্রডিউসার বানায় না বলে অডিয়েন্স দেখে না, ঠিক আছে? এই তর্কের কোনো শেষ নেই। কিন্তু আমি তোকে এটা বলবো, ডেফিনেটলি বলিউডে বা আমাদের ইন জেনারেল গোটা ইন্ডিয়ান ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রির উপরেই এই মুহূর্তে রিস্ক নিতে খুব বেশি ভয় পায়, রিস্ক ওরা নেয় না। আজকালকার যুগে একটা এই যে 2025-এ দাঁড়িয়ে একটা গ্যাংস অফ ওয়াসেপুর বানানো জাস্ট আমি ভাবতেও পাচ্ছি না। নট জাস্ট বিকজ অফ দ্য কোয়ালিটি, কিন্তু জাস্ট পুরো যেভাবে মেসেজটাকে তুলে ধরেছে, ঠিক আছে, সেই জিনিস জাস্ট দেখতে পাই না। এবারে অনেকে হয়তো একটা আর্গুমেন্ট দেবে, ঠিক আছে, আই এম প্লেইং ডেভিলস অ্যাডভোকেট, যে কি বলতো সিনেমাতে রিস্কটা অনেক বেশি, রিস্ক ফ্যাক্টর অনেক বেশি, সিনেমাতে বয়কট করে দেয়, হ্যান ত্যান মুক্ত সুখ, অল ফাইন। বাট আমি এইটুকু মনে করাতে চাই যে এই সেম রিস্কটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেও আছে। মনে আছে স্ন্যাপডিল আর স্ন্যাপচ্যাট নিয়ে কি হলো? ওরা তো বেচারা কিছু করে উনি মাঝখান থেকে স্ন্যাপডিল সেই হলো। তারপর ধর তোর একটা ইয়ে থেকে কোন একটা তুই গোল্ড লোনের কথা বললি, ওরকম কোন একটা অঞ্জলি জুয়েলার্স বা কেউ একটা ধর্ম নিয়ে কিছু একটা নিয়ে ক্যাচাল হয়েছিল। হ্যাঁ, একটা দেখিয়েছিল কি খুব মানে ভালো জিনিস দেখিয়েছিল, ঠিক আছে, যে একটা বোধহয় একটা মুসলিম মেয়ের একটা হিন্দু বাড়িতে বিয়ে হয়েছে এরকম কিছু, এন্ড দেন ওরা নিজেদের মধ্যে ভালো জেল করছে। সার্ফ এক্সেল তো একটা একবার কেস খেয়েছিল, বড় কেস খেয়েছিল আমার মনে আছে। না, এটা কিছু একটা জুয়েলারি ব্র্যান্ড, এটুকু আমার মনে আছে। এনিওয়ে, পয়েন্ট ইজ একটা ভালো মেসেজ ছিল। সেই মেসেজের সাথে আপনি এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বাট এত খিস্তি করা হলো, একটা লাস্ট অব্দি তুলে নিতে হলো, ওদের ব্র্যান্ড ভ্যালু অনেকটা ইয়ে হলো, ঠিক আছে। তারপর মাঝখানে তোর মনে আছে যে
আমির খান নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়েছিল, যে আমির খান ওই বলেছিল যে সেফ ফিল করছে না কিরণ, এরকম বলেছে। হ্যাঁ, এবার আপনি সেই স্টেটমেন্টের সাথে এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, বাট হোয়াট ইজ দিস যে আমির খান যে ব্র্যান্ডকে স্পন্সর করেছে সেগুলোর জিনিস কিনবো না? What? মানে ইউ ডু রিয়েলাইজ যে ওগুলো আগেই শুট করা হয়ে গেছে, আর তারপর আমাদের মিস্টার ক্যানাডা তো একখানা কাণ্ড ঘটিয়েছিল। ও মাই গড, বলো যুবা কেসরি, বলো সারা জীবন লোকটা জ্ঞান দিল। যুবা কেসারি নিয়ে, না আমার ফট করে আমার মনে পড়লো, না এটা মিস হয়ে যাবে পয়েন্টটা। যুবা কেসারি নিয়ে একটা বড় নতুন একটা আপডেট শোন, সেটা হচ্ছে পুনের কোন একটা লোক নাকি এই কোম্পানি এবং শাহরুখ খান, অজয় দেবগান এবং অক্ষয় কুমার, এখন অক্ষয় কুমারের উপরে নাকি একটা কোর্টের কেস ছাপিয়ে দিয়েছে। কেন? বিকজ এই যে কেসারি, এই যে ওয়ার্ডটা ইউজ করে ওরা, কিছু হলে যে দানে দানে মে কেসার, এই জিনিসটা নাকি অ্যাকচুয়ালি কোনো পান মশলাদের অরিজিনাল কেসার থোড়ি থাকে ভাই, থাকে না তো। এই জন্য কোন একজন নিউট্রিশনিস্ট নাকি কোর্টে কেস থামিয়ে দিয়েছে। লিটারালি ভাই, কি ভগবান মঙ্গল করুক তাদের। এবার দেখ, মানে অক্ষয় কুমার এলো, হ্যাঁ, সারা জীবন লেকচার দেওয়ার পর এসে বললো যুবা কেসরি করে এমনি করে দেখিয়ে দিয়ে গেল। তারপরে অনলাইনে এসে খিস্তি খাওয়ার পর বললো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আমি এই অ্যাডটা থেকে সরে যাচ্ছি, কিন্তু টাকা পয়সা তো নেওয়া হয়ে গেছে, অ্যাডটা এখন 2 বছর রান করবে। বেটা, মানে বলছে তো এমন করে যেন টাকা পয়সা ফেরত দেওয়া যায় না। ঠিক আছে, সে গেল। এমনি করে আমাদের ভাই পিয়ার্স ব্রসনান, ঠিক আছে, ওই অত বড় লেভেলের অ্যাক্টর, তাকে অবধি চুতিয়া বানিয়েছিল, রজনীগন্ধার অ্যাড বানিয়ে দিয়েছিল। লোকটা জানেই না, ওকে বলে যে মুখশুদ্ধি যা হোক বলে ইয়ে করে দিয়েছে। সে তো খায়নি, সত্যিকারে থোড়ি না খাবে, সে শুট করে দিয়েছে। শুট করার পর যে জানতে পারছে ওটা থেকে ক্যান্সার হয়, সে তো যে বলে না 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 আমার নাম হটাও এখান থেকে, সেই রকম। এই জিনিসটাই আমি আরেকটা বলছি, এটা আমি শিওর তুই দেখেছিস সেই সময়টা, এবং আমাদের অডিয়েন্স, যদি মানে আমি যা বুঝতে পেরেছি আমাদের অডিয়েন্স অনেকে দেখেছে। সাহিল জামদার বলে একজন ইউটিউবার আছে, সে 6 বছর আগে, আমি শিওর তুই দেখেছিস, যেই সময়টা গালি বয় বেরিয়েছিল, আসলি গালি বয় বলে একটা ভিডিও বানিয়েছিল। আমি ইউটিউবে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো, এখানে একটা অ্যাসোসিয়েট ইমেজেসও দিয়ে দেবো ওই ভিডিওটা, মানে একটা থাম্বনেলের। এবং আই ডোন্ট নো if this will ever reach Sahil bhai or not. If it reaches bhai, we love that video. It is such a great message. মানে আমি বলছি জিনিসটার ক্রাক্সটা হচ্ছে যে একটা বস্তির ছেলে, যেরকম ওই গালি বয়তে দেখিয়েছিল, হ্যাঁ, ধারাবীর ওরকম ছেলে, মানে এইসব এই ব্র্যান্ডস এইসব নিয়ে এতটা ইনফ্লুয়েন্স হয়ে যায় যে সেও সারা জীবন বলতে গেলে এইসব খেয়ে খেয়ে পুরো অবিস হয়ে যায়, একটা বিশাল বড় মোটা হয়ে যায়। তারপরে একসময় দেখা যায় গালি বয় শুটিং করতে রণবীর এবং আলিয়া ওদের ওই বলতে গেলে ঝোপড়পট্টিতে এসছে। সেই সময়টা যখন আলিয়া ভাটা এবং রণবীর কাপুরকে যে आप चिंग्स नूडल्स नहीं खाते, आप ये नहीं खाते, भाई नहीं, ये तो गरीब लोगों के लिए, हम लोग ये सब नहीं खाते। ভাই ভিডিওটা আমি শিওর সেই সময় তুই দেখেছিলিস, তুই ভুলে গেছিস। এই ভিডিওটা পারলে আবার দেখিস, আমি নিচে লিংকস ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইট ইজ সাচ আ গ্রেট মেসেজ অন দিস কাইন্ড অফ অ্যাডস। মানে অ্যাডস নিয়ে এত দারুণ শর্ট ফিল্ম আমি হয়তো দেখিনি, 14 মিনিট 15 মিনিটের একটা ভিডিও, অসাধারণ, যাকে বলে হাইলি রেকমেন্ড করব। এই যে তুই বললি অ্যাডস নিয়ে একটা শর্ট ফিল্ম টাইপের, আরেকটা জিনিস দেখতে পাই অ্যাড নিয়ে, একটা রীতিমতো ছোটখাটো মিউজিক ভিডিও টাইপের, যেটা এখন অতটা ট্রেন্ড নেই, বাট এই রিলস আসার আগে ছিল। আই এম শিওর তুই দেখেছিস, সেটা হচ্ছে ডাবল মিন্টের অ্যাডটা, তোর মনে আছে? ওই বনিতা সান্ধু, আই থিঙ্ক ওর নাম, মেয়েটা যে অক্টোবরে আছে। ও মাই গড ভাই, এত মিষ্টি একটা অ্যাড, জাস্ট মানে এত সুন্দর সিম্পল একটা স্টোরি, তার সাথে ডাবল মিন্টের ইয়েটাকে ইন্টিগ্রেট করেছে। এখনো আমি আর আমার বন্ধুরা আমরা মানে উই লাভ ডাবল মিন্ট, ঠিক আছে, অ্যান্ড ওই জিনিসটাই খুঁজি, জাস্ট দারুণ। বাট দেখ, সবসময় সিম্পল ইয়ে হয় না, অনেক সময় আমাদের আজকে ফাইনাল যেটা নিয়ে আলোচনা করে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাড অনেক সময় অনেক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, যার মেন সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে ইন্ডিয়াতে, যেটা তুই জানিস। এখনো ডাইরেক্ট অ্যালকোহলের অ্যাড করা ইন্ডিয়াতে ব্যান, অনেকেই জানে না, ঠিক আছে, সেই জন্য মিউজিক সিডিজ এই হিসাবে দেয়। হ্যাঁ, এই সবের ওজি গুরুদেব কিং হচ্ছে বিজয় মাল্য। লোকটা যে করে দিয়ে গেছে ভাই, ওই কিংফিশারের নামে স্পার্কলিং ওয়াটার, মিউজিক সিডি, গৌতম গম্ভীর, সারা জীবন লোকটা এত মোরালিটির ইয়ে করেছে, লেকচার দিয়েছে। হ্যাঁ, এই তোর বোধহয় কপিল দেবকে খিস্তি করছিল, ইয়ে করেছিল বলে, পান মশলার অ্যাড করেছিল বলে, হ্যাঁ আমি এসব পছন্দ করি না, এই ওই অমুক তো
भाई लास्ट দেখা গেল যে ও এসে স্মল मिलाते जाओ लार्ज बनाते जाओ मेक इट लार्ज। गौती भाई मैंने कहा हिपोक्रेसी की भी कोई सीमा होती है যাই হোক, তো এই ক্রিয়েটিভিটিটা মোস্টলি এনেছিল কিন্তু বিজয় মাল্য ইন্ডিয়ান অ্যাডভার্টাইজমেন্টের Pioneer, জগতে he is a pioneer. He is an absolute একটা pioneer. ওজি, ঠিক আছে। ভাই ও তো- বিজয় মালিয়া যদি এসব না করতো, ছেলেটা কি কোনোদিনও দীপিকাকে তুলতে পারতো নাকি? ও ভাই ক্যাটরিনার সাথে আইপিএল ঘুরেছে কদিন, সেই সিদ্ধার্থ মালিয়া সেই কিস করছে আইপিএল এর ম্যাচের পরে, তখন আবার একটা আফটার পার্টি হতো, মনে পড়ে সেই আইপিএল এর প্রথম সিজনস গুলোতে? হ্যাঁ উফ, এখনো হয় বাই দা ওয়ে, এখনো হয় কি? এখন টেলিকাস্ট হয় না, আগে তো টেলিকাস্ট হতো। এক্স্যাক্টলি, এখন অতটা এক্সপোজার পাই না, বাট হয় এখনো। এন্ড এখন মোস্টলি ক্রিকেটারদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, টিমের লোকজনদের মধ্যেই। ওনাররা আর অতটা ইনভলভ হয় না। ওনাররা মোস্টলি ইনভলভ হয় না তোর এই শাহরুখ খানের কন্ট্রোভার্সিটার পর, যে পুরো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যেটা হয়েছিল পুনে ওয়ারিয়ার্স যাওয়ার সময়, তখন থেকে দেখবি সবাই একটা ডিস্টেন্স মেনটেন করে। যাই হোক, এনিওয়ে আমরা অফ টপিক যাচ্ছি। আমাদের মেন আজকের মুদ্দা এটাই ছিল যে অ্যাডগুলো যেভাবে হচ্ছে বানানো, যেভাবে ক্রিয়েটিভিটি ফ্রিডম পেয়ে অ্যাডগুলো দুর্দান্তভাবে বানাচ্ছে, আমাদের অ্যাটেনশন ক্যাপচার করছে, আইবল তো করছেই, সেই রকমের ক্রিয়েটিভিটি আমরা জেনুইনলি চাই যেন আমরা বলিউড, টলিউড, কলিউড সব জায়গা থেকে দেখতে পাই, ইভেন হলিউডেও যেন আরো বেশি বেশি করে দেখতে পাই এই ধরনের এক্সপেন্সিভ টাইপের আইডিয়াস, জেনুইন পিওর ফানি কমেডি অথবা কোনো একটা অ্যাকশন সিন, এগুলো এই জিনিসগুলো যেন দেখতে পাই আমরা। এরা পারফেকশনের পেছনে অতটা ছোটে না, যতটা ছোটে জিনিসটাকে ইন্টারেস্টিং বানাতে। এই জিনিসটাকে বুঝতে হবে, দে হ্যাভ আ সোল। ইয়েস, শুনতে অড লাগে, কিন্তু আমাদের অ্যাডগুলোর সোল আছে, আমাদের সিনেমাগুলোর মোস্টলি নেই, ঠিক আছে? তো ওই 60 সেকেন্ডে যেটা করে, আমরা আশা করব 120 মিনিটে বা 180 মিনিটে সেই জিনিস দেখাতে পারবে বলিউড আগামী দিনে। এবার আপনাদের কাছে আমরা যাবার আগে কোশ্চেন ছুড়ে যেতে চাই যে আপনাদের কি মনে হয় যে এই যে বিজ্ঞাপনগুলো এইভাবে যে একটা নতুন দিশা দেখাচ্ছে, একটা ক্রিয়েটিভ এনেছে চারিদিকে, সব ছোট থেকে ছোট দোকানগুলো অবধি তারা ক্রিয়েটিভ নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছে, ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, ফেসবুকে পোস্ট বানাচ্ছে ফানি ফানি। ওই তুই ইয়েগুলো দেখেছিলি যে সেই কি দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, হ্যাঁ হ্যাঁ। মানে জিনিসটা কি পপুলার হয়েছিল ভাব তুই। ওইরকম ছোট ছোট কত জিনিস উঠে এসেছে, সে ক্রিঞ্জ বলুন আর যাই বলুন, এসেছে তো মার্কেটিং এর কাজ। দেখ অ্যাডের ব্যাপারটা হচ্ছে, দেয়ার ইজ নাথিং লাইক ক্রিঞ্জ, বিকজ দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তোমাকে অ্যাড মানে হচ্ছে তোমাকে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, সেটা তোমার ক্রিঞ্জ ভাবেও কাজ যাও, এখানে কেউ আর্ট বোঝাচ্ছে না ভাই। তো আপনাদের কাছে জানতে চাইছি, এই যে অ্যাডগুলো এরকম আসছে, এটা কি আগামী দিনে আমাদের অ্যাক্টরদের, বলিউডে যারা সিনেমা বানায় তাদেরকে আরো কি বলবো এক্সাইটেড করবে, আরো বেশি সাহস যোগাবে আগামী দিনে ভালো কিছু করতে, নাকি এটা একটা সেপারেট একটা ধারা হিসেবেই রয়ে যাবে এবং সিনেমা নিজের লাইনেই চলতে থাকবে? আপনারা সবাই আমাদের কমেন্টস করে জানান এই জিনিসগুলো। সামনেই আইপিএল আসতে চলেছে, আমরা আইপিএল এ প্রচুর ম্যাচ কভার করব, আমরা আইপিএল এর প্রিভিউ আনতে চলেছি জলদি, প্রেডিকশনস থাকবে, অনেক কিছু দেখতে পাবেন আপনারা। এবং সঙ্গে আমাদের সিকান্দার নিয়ে আমাদের পোস্ট আসছে, প্রবাবলি খাকি নিয়েও আসবে। এই সমস্ত কিছু দেখার জন্য আপনারা আমাদের লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন ফাইনালি বাঙালিকে। এইভাবেই আমাদের দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল শুভ। আজকের মতো গুড বাই।